আহ, তো চলো নতুন ক্লাস স্টার্ট করা যাক। আজকের এই ক্লাসটাতে আমরা মোটামুটি যেটা নিয়ে শিখবো সেটা হচ্ছে কি আমাদের ডিসকাশনটা এই জায়গার মধ্যেই ঘুরতে থাকবে, সেটা হচ্ছে কি গ্রাফিক্যাল অ্যাপ্রোচ ইন মোশন ইন স্ট্রেট লাইন। রাইট? তাহলে আমাদের কিসের কথা বলছি? একমাত্রিক গতির ক্ষেত্রে গ্রাফের ব্যবহার। এই পয়েন্টটাকে নিয়েই আমরা কি করব না, আজকের ক্লাসের আমরা যা কিছু ফ্লোসটা আছে সেই ফ্লোসকে মেনটেন করব। তাহলে তো চলো, তো শুরুতেই আমরা যে কথাটা নিয়ে আলোচনা করছিলাম, মানে যেটা নিয়ে করব সেটা তোমাদের বলে দিলাম। সেটা কথা চলে এলো কি না, গ্রাফিক্যাল অ্যাপ্রোচ। ওকে, গ্রাফিক্যাল অ্যাপ্রোচ ইন মোশন ইন স্ট্রেট লাইন। ওকে, ইন 1D মোশন। তাহলে আমাদের এখান থেকে কিসের কথা শিখে নিলাম বা কি নিয়ে করতে যাচ্ছি সেটা আমরা লিখে দিলাম। দেখো না, একমাত্রিক গতির ক্ষেত্রে গ্রাফের ব্যবহার, সেই নিয়ে আমাদের আজকের ক্লাসের ডিসকাশনকে আমরা মেনটেন রাখবো। তো এবারেতে দেখো আমাদের যে যে কথাগুলো বলতে যাচ্ছি, আমি জানি না তোদের ক্লাস 10-এ পড়ার সময় তোরা গ্রাফ সম্বন্ধে কতখানি ওয়াকিবহাল ছিলিস। আমি ধরে নিচ্ছি যে তোরা কিছু জানিসই না, কিন্তু কয়েকটা পয়েন্ট আমি যেটা নিয়ে তোদের বলে নিচ্ছি সেটা একটুখানি দেখতে থাক। না, কিসের কিসের সমীকরণ তোদের জানা থাকা দরকার, এবং সেই সমীকরণগুলো জানা থাকলে সেগুলোকে তো দিয়ে তোরা গ্রাফ কিরকম ভাবে ড্র করতে পারবি। তাহলে দেখ, আমাদের এখানে থেকে আমরা যদিও একমাত্রিক গতিতে গ্রাফের ব্যবহার নিয়ে ক্লাস রাখছি, আগে আমরা বেসিক কয়েকটা গ্রাফের স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করে নিচ্ছি। ওকে, তাহলে বেসিক যে স্ট্রাকচার গুলো গ্রাফের আমাদের দরকার পড়বেই আমাদের এই একমাত্রিক গতি নিয়ে আলোচনা করতে গেলে, সেগুলোকে তোরা একটুখানি দেখে নে। ওকে, তাহলে আমাদের কয়েকটা প্রথমেতে বেসিক গ্রাফ সম্বন্ধে দেখি। আচ্ছা, বেসিক গ্রাফ সম্বন্ধে দেখতে গেলে আগে তোদের দেখতো আমাদের এই দেখ, এই কোঅর্ডিনেট সিস্টেম আছে, নিশ্চয়ই বুঝতে পারছিস। এদিকটাকে দেখ কত এক্স, এদিকটাতে দেখ কত ওয়াই। ধর এই একটা কোথাও সরল রেখা, এই সরল রেখাটা দিয়ে দেয়া থাকলে তোরা কি কি করতে পারবি দেখতো। আহ দেখ, এই স্ট্রেট লাইন ড্র করলি, ধর এটা ছিল কত থিটা। তোরা কি এখান থেকে বের করতে পারবি না বা বলতে পারবি না? ধরে নে না এই আরবিটারি পয়েন্টটার নামও ধরে নে না এক্স কমা ওয়াই। তোরা কি এখান থেকে বলতে পারবি না ট্যান থিটা ইকুয়াল টু কত হয়? ট্যান থিটা ইকুয়াল টু, তোরা নিশ্চয়ই তো বলতে পারবি, ট্যান থিটা ইকুয়াল টু কত হয়? লম্ব বাই ভূমি, অর্থাৎ তোরা লিখছিস কত? ওয়াই বাই এক্স। তাহলে তোরা সেখান থেকে কত লিখতে পারবি দেখ না, ওয়াই ইকুয়াল টু তোর ট্যান থিটা ইন্টু এক্স। ওকে, এই যে দেখ y ইকুয়াল টু ট্যান থিটা ইন্টু এক্স, অর্থাৎ তোরা এখান থেকে একটা ছোট্ট কাজ তোরা করে ফেলতে পারবি। তোরা এই m ইকুয়াল টু ট্যান থিটা ধরে নিতে পারবি। যদি m ইকুয়াল টু ট্যান থিটা ধরিস, সেটাকেই তোদের বলা হয় কি স্লোপ, বা সেটাকেই তোদের বলা হয় কত না নতি। তাহলে তোদের দেখ সেই y ইকুয়াল টু ট্যান থিটা এক্স, সেটাকেই তোরা লিখতে পারবি কিরকম ভাবে, y ইকুয়াল টু mx। তাই কোথাও যদি y ইকুয়াল টু mx লেখা থাকে, তোরা সেটাকে বলবি কি, সেটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ। ওকে, তাহলে এই জিনিসটাকে তোদের শিখে নিতে হচ্ছে, এটা হলো কি না একটা সরল রেখার সমীকরণ। তো এই সরল রেখার সমীকরণকে একটা জেনারেল ফরম্যাট দেয়া হয়েছে। সেই জেনারেল ফরম্যাটটা কি জিনিস না, দেখ সেই সমীকরণের ফরম্যাটটাতে তোকে দেয়া হয়েছে y ইকুয়াল টু mx প্লাস c। ওকে, কেন এটাকে করতে গেলাম? দেখ, আগের যে এই গ্রাফটা ছিল বা আগের যে সমীকরণটা ছিল, সেটা কাকে নির্ণয় করতো? একটা সরল রেখাকে নির্ণয় করতো। সরল রেখা যেটা কিনা তোর তোর না 0 0 পয়েন্টের থ্রু দিয়ে পাস করে। কিন্তু সরল রেখাটা যে সবসময়তে 0 0 পয়েন্ট অর্থাৎ মূল বিন্দুর থ্রু দিয়ে পাস করবে, এরকম তো নাও হতে পারে। অর্থাৎ এই যে জিনিসটা ছিল সেটা ছিল আমাদের কি মূল বিন্দুগামী সরল রেখা ছিল। কিন্তু যদি কোনো সরল রেখা মূল বিন্দুগামী না হয়, তাকে আমাদের যে সমীকরণ দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে কি এই সমীকরণ। অর্থাৎ এটাকে আমরা বলবো কি সরল রেখার সাধারণ সমীকরণ। বোঝা গেল কথা? তাহলে এইটুকুনি কথা যদি আমরা শিখে নিই, আমাদের পরের দিকটাতে কয়েকটা সুবিধা পাবো। কিরকম সুবিধা পাবো দেখ তো বাবা, কোথাও ধর তোর দিয়ে দেওয়া আছে এরকম ভাবে y ইকুয়াল টু mx প্লাস c, সেটাকে তোর গ্রাফেতে ফরম্যাটেতে বসাতে গেলে কিরকম ভাবে বসাবি? দেখ একদম বেসিক কথা,
এই এদিকটাতে দিচ্ছিস এক্স, এদিকটাতে দিচ্ছিস ওয়াই। যদি তোর এখানেতে সি থাকে তার মানে জানবি গ্রাফটা এরকম একটু ওপর থেকে স্টার্ট হয়েছে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার হাইট কত থাকবে না সেটা হচ্ছে সি, অর্থাৎ এই পয়েন্টটার ভ্যালুস আসবে কত 0,c। এই যে সরল রেখাটা, এই সরল রেখাটার স্লোপ থাকবে, সেই স্লোপটা তোর হচ্ছে কত না এটা হবে থিটা, বা তার স্লোপটাকে তোরা বলবি কত ট্যান থিটা। অর্থাৎ এই যে সমীকরণটা, এই সমীকরণটাই তোকে কাকে নির্ণয় করছে y ইকুয়াল টু mx প্লাস c। ওকে, তাহলে এটা চলে গেল আমাদের আজকের ক্লাসের যে গ্রাফ আমাদের নর্মাল অবশ্যই জেনে রাখা দরকার সেটার একটা ধারণ। এর পরের কথায় আয়, যেটা নিয়ে তোদেরকে আমি বলে দেব সেটা হচ্ছে কিরকম ধরনের, দেখতো 2 নম্বর একটা পয়েন্ট। ধর কোথাও একটা সমীকরণ দিয়ে দিল y ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। ওকে, তাহলে যদি কোথাও মাইনাস এম এক্স প্লাস সি থাকে সেখানেতে গ্রাফের নেচারটা কিরকম আসবে দেখতো। এই দেখে নে কোনো একটা গ্রাফ গেল, এদিকে দিলাম কত এক্স, এদিকে দিলাম ওয়াই, মাইনাস এম এক্স প্লাস সি, অর্থাৎ সরল রেখাটা এরকম ভাবে নিচে নেমে আসবে। স্টার্ট কোথা থেকে হচ্ছে দেখ, ওই একই কথা 0,c থেকে, অর্থাৎ এই যে হাইটটা, এই হাইটটা কাকে ডিফাইন করছে সি কে। কিন্তু এখানেতে যদি আমরা স্লোপ বলি, অর্থাৎ দেখ থিটাটা কোন দিকে গেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে গেছে, তাই এখানেতে যদি আমরা স্লোপ অর্থাৎ m ইকুয়াল টু ট্যান থিটা বলি, তার ভ্যালুটা কত আসবে নেগেটিভ। কেন? কেননা থিটাটা এখানেতে কোন ডাইরেকশনেতে ক্লকওয়াইজ। আমরা সব সময়তে শিখে নিয়েছি যদি থিটা ক্লকওয়াইজ ডাইরেকশনে থাকে তার করসপন্ডিং অ্যাঙ্গেলকে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল হিসাবে ট্রিট করব। আর যদি থিটা আমাদের তোর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনেতে থাকে তার করসপন্ডিং অ্যাঙ্গেলকে আমরা শিখে নেব কিরকম ভাবে না পজিটিভ অ্যাঙ্গেল হিসাবে শিখে নেব। তাই দেখ এই সমীকরণটা তোর চলে আসছে কি না এরকম ধরনের চলে আসছে। তাহলে দেখ দুটো এরকম গ্রাফের সমীকরণ আমরা শিখে নিলাম, দুটো সমীকরণ কার কার সমীকরণ শিখে নিলাম না সেটা শিখে নিলাম হচ্ছে না সরল রেখার সমীকরণ বলে শিখে নিলাম। 3 নম্বর দেখ আরো একটা জিনিস, সরল রেখার আরো একটা সমীকরণ হয়, সেটা জেনারেল ফরম্যাট হচ্ছে কি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। অর্থাৎ দেখ এখানেতে x এর পাওয়ারেতেও এক, y এর পাওয়ারেতেও এক। এইরকম যদি তোদের কোনো সমীকরণ দিয়ে দেয়া থাকে তখন সেটা থেকেও বুঝতে হবে কি না, সেটা থেকেও বুঝতে হবে যে তোর এই যে সরল রেখাটা আছে সেই সরল রেখাটা আমাদের একটা মানে সরল রেখাটা আমরা বলবো না, সেটা বলবো কি একটা সেটা সরল রেখার সমীকরণ। সেই সরল রেখা আমাদের y অ্যাক্সিস কে কোথায় কাট করবে, সেই সরল রেখাটা আমাদের y অ্যাক্সিস কে কাট করবে হচ্ছে যে তোর মাইনাস সি কমা বি পয়েন্টে, এবং সেই সরল রেখাটা x অ্যাক্সিস কে কোথায় কাট করবে না x অ্যাক্সিস কে কাট করবে সেটা হচ্ছে সি বাই এ পয়েন্টে। ওকে, এই পয়েন্ট দুটো তোদের শিখে নিতে হবে। এগুলো আমরা কোথা থেকে পেলাম না সেটা হচ্ছে দেখ এক্স অ্যাক্সিস কে কাট করছে, যখনই এক্স অ্যাক্সিস কে কাট করছে সবসময় জানবি তখন ওয়াই এর ভ্যালু কত আসবে 0। কেননা দেখ না এই তো তোর গ্রাফ, এক্স অ্যাক্সিস কোথায় এখানে, তো এক্স অ্যাক্সিস কে কাট করছে মানে কি এখানের ওয়াই অক্ষের মানটা হবে কত 0, এক্স অক্ষের মানটা আমরা জানি না সেটা দেখছি। তাহলে ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে দিলে সমীকরণটায় কত পাচ্ছি দেখ তো এক্স প্লাস 0 প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ সেখান থেকে এক্স এর ভ্যালুটা কত পেয়ে গেলাম মাইনাস সি বাই এ। তাই দেখ এই যে সরল রেখাটা সেটা এক্স অক্ষকে কোথায় কাট করছে না মাইনাস সি কমা এতে। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস কে যখন কাট করছে নিশ্চয়ই বুঝতে পারছিস তার এক্স অক্ষের ভ্যালুটা 0, তাহলে তার সেই পয়েন্টের ভ্যালুসটা কত লিখে দিলাম লাগ না 0,y। তাহলেতে এখান থেকে তোরা শিখে নিতে পারছিস কি দেখতো এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ ওয়াই অক্ষকে কোথায় কাট করবে না 0 প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ সেখান থেকে ওয়াই ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছিস না মাইনাস সি বাই বি। ওকে, তাহলে এখান থেকে আমাদের শিখে নিলাম কি না ওয়াই অ্যাক্সিস কে সে কোন পয়েন্টে কাট করছে না সেটা শিখে নিলি হচ্ছে যে তোদের মাইনাস সি কমা বি। ওকে, তাহলে দেখ যদি সরলরেখার এটা একটা সাধারণ সমীকরণ হয় সেই সমীকরণটা থেকে আমাদের কি পেয়ে গেলাম, সে এক্স অ্যাক্সিস কে কোন পয়েন্টে কাট করবে আর ওয়াই অ্যাক্সিস কে কোন পয়েন্টে কাট করবে, এবং সেটার করসপন্ডিং গ্রাফটাকে আমরা দেখে নিলাম কত এইভাবে দেখে নিলাম। ওকে, তো তোরা শিখে নিলি কি
আমাদের যখন এখান থেকে এই চ্যাপ্টারকে নিয়ে ডিসকাশন করতে থাকবো তখন তোরা দেখতে পারবি বিভিন্ন জায়গাতেই আমাদের বিভিন্ন সরলরেখার সমীকরণকে নিয়ে ডিল করতে হবে। তাদের মধ্যে যখনই এই সব সমীকরণগুলো আসবে সেই সমীকরণগুলোকে তোদের লিখে দিলে তোদের সেই রকম অনুযায়ী তাদের ইকুয়েশন গুলোকে লিখে দিতে পারবে। গেল? তাহলে এটা চলে গেল তোদের সরল রেখা রিলেটেড এই সমীকরণকে তোদের শিখতে হবে, যেটার জন্য তোদের আমাদের গ্রাফিক্যাল অ্যাপ্রোচ করতে যাচ্ছে। এরপরের কথায় দেখ, না সরল রেখার সমীকরণ তো ভাই চলে গেল, এরপরে তো আমাদের কিসের দরকার পড়বে না, এরপরে তো আমাদের দরকার পড়বে বৃত্তের সমীকরণ। ওকে, তাহলে আমাদের লিখে নিচ্ছি কার কথা না বৃত্তের সমীকরণ। ওকে, বৃত্তের সমীকরণের দুটো ফরম্যাট আমাদের এই চ্যাপ্টার পড়ার জন্য মানে এইখানেতে জানার জন্য দুটো শিখে রাখতে হবে। সেটা হচ্ছে কি রাখতো, তোদের থাকবে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। ওকে, এই রকম ধরনের যদি কোনো সমীকরণ থাকে সেটাকে আমরা বলবো কি বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণের সময় আমাদের যে কয়েকটা পয়েন্ট শিখে রাখতে হবে সেটার পয়েন্ট গুলো কি কি দেখতো না, 1 নম্বর পয়েন্ট হিসাবে তোরা যেটা বলবি সেটা কি হচ্ছে, দেখ এই যে সমীকরণটা অর্থাৎ এই যে বৃত্তের সমীকরণটা, এই বৃত্তের সমীকরণটার মধ্যে এই বৃত্তটার কেন্দ্র কোথায় না, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে না মূল বিন্দুতে। ওকে, অর্থাৎ এটাকে আমরা বলবো কোথায় না এর কেন্দ্র 0। এই যে বৃত্তটা আছে এই বৃত্তের ব্যাসার্ধ কাকে বলবো না, এই বৃত্তের ব্যাসার্ধ বলবো হচ্ছে সি। অর্থাৎ এই সমীকরণটা দেয়া থাকলে আমরা যে বৃত্তটাকে ড করে নেব সেই বৃত্তটা চলে গেল কোথায় না এই। ওকে, অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ চলে গেল এই সি, সেটার সেন্টার পয়েন্ট অর্থাৎ মূল বিন্দু কোথায় 0, 0। কিন্তু আমাদের দেখ আগে থেকে আমরা কটা ঠিক তাহলে গ্রাফের পয়েন্ট শিখলাম 3টে, এখানেতে পরবর্তী গ্রাফ হিসাবে তো আমাদের এই 4 নম্বর গ্রাফ দরকার পড়বে। ওকে, তাহলে 4 এটা গেল। 5 নম্বর গ্রাফেতে আমরা মনে রাখবো এমন একটা বৃত্ত যেটা কিন্তু মূল বিন্দু মানে কেন্দ্রটা তার মূল বিন্দুতে নয়, সেটাকে লেখা থাকবে কিরকম ভাবে এক্স মাইনাস আলফার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার স্কোয়ার ইকুয়াল টু কত জেনে রাখবো সি স্কোয়ার। তাহলে দেখতো এই জিনিসটার ক্ষেত্রে আমাদের দেখে নেব কি, এই যে বৃত্তটা আছে এই বৃত্তটার কেন্দ্র কোথায় আসবে না সেটা হচ্ছে আলফা কমা বিটা পয়েন্ট, এবং সেই বৃত্তেরও ব্যাসার্ধ কত আসবে, ব্যাসার্ধ নিয়ে তোদের কোনো অসুবিধা নেই, সেটা তোদের চলে আসবে সি। অর্থাৎ এটাকে যদি আমরা একটা গ্রাফেতে প্লট করতে যাই, গ্রাফেতে প্লট করতে গেলে কি দেখতে পাচ্ছি, দেখতো এই চলে আসছে আমাদের সেই বৃত্তটা যার কেন্দ্রটা কোথায় আছে এখানটাতে, যেটা হচ্ছে কোথায় আলফা কমা বিটা পয়েন্টটা। ওকে, তাহলে দেখ আমাদের এই বৃত্তের এই সমীকরণগুলো জেনে রাখতে হবে এবং এই সমীকরণগুলো দেখে আমরা বলে নিতে পারবো যে এখানে গ্রাফটা যেটা আছে সেই গ্রাফের ইকুয়েশন কত। আর আমরা সবাই শিখেছি যে গ্রাফের ইকুয়েশনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, কেননা আমাদের মোশন ইন ওয়ান ডাইমেনশন চ্যাপ্টারেতে অনেক ইকুয়েশন পাবো, যে ইকুয়েশন থেকে আমাদের অ্যাক্সিলারেশন, টাইম, ভেলোসিটি, তোর ডিসপ্লেসমেন্ট এগুলো আমাদের বের করতে হতে পারে। তাই আমাদের এখানটা থেকে শিখে নিতে হবে কোন ইকুয়েশনটার করসপন্ডিং গ্রাফ কিরকম আসছে। তাহলে এই দুটো পয়েন্ট তোরা শিখে নিলি। এরপরেতে তোরা যেটা শিখবি সেটা হচ্ছে কি কথা শিখবি সেটা শিখে নে তো না, সেটা শিখে নে তোরা হচ্ছে উপবৃত্ত। ওকে, তাহলে বৃত্ত চলে গেল, এরপরেতে তোরা যার কথা নিয়ে শিখে নিবি সেটা হচ্ছে কি দেখতো উপবৃত্ত। ওকে, উপবৃত্তের কথার সময়তে কি করছিস দেখতো বাবা, যেমন তোরা দেখ একটু আগে তোরা শিখে নিলি কিসের কথা শিখে নিলি না বৃত্তের সমীকরণ শিখে নিলি। ঠিক সেরকম ভাবে যদি কখনো আমাদের সমীকরণটা এরকম থাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, সেটাকে তোরা বলবি কি উপবৃত্ত। এবারে তো দেখ যদি সেটা উপবৃত্ত হয় নিশ্চয়ই বৃত্তের সময়তে কি হয় না তার এক্স অক্ষ বরাবর ব্যাসার্ধ আর ওয়াই অক্ষ বরাবর ব্যাসার্ধ সমান হয়, কিন্তু উপবৃত্তের সময়তে কি হয় না এক্স অক্ষ বরাবর ব্যাসার্ধ আর ওয়াই অক্ষ বরাবর ব্যাসার্ধ কিন্তু ভিন্ন হয়। তাহলে দেখ এই যে আমরা এখানটাতে ছবিটা ড্র করলাম, এই ছবিটা কিসের ছবি না এই ছবিটা হলো একটা উপবৃত্তের ছবি। এখানেতে দেখ আমাদের এক্স অ্যাক্সিস বরাবর তার যে দৈর্ঘ্যটা অর্থাৎ ব্যাসার্ধটা তার ভ্যালুসটা কত আছে এ,
ওয়াই অ্যাক্সিস বরাবর যে ব্যাসার্ধটা আছে তার ভ্যালুস আছে কত বি। এখানেতে এই যে লেফট সাইড থেকে একদম রাইট সাইড অব্দি এই জিনিসটাকে আমাদের বলা হয় কি, এটাকে বলা হয় আমাদের উপবৃত্তের মেজর অ্যাক্সিস। ওকে, তাহলে মেজর অ্যাক্সিসের দৈর্ঘ্য কত আসবে 2a। ঠিক সেরকম ভাবে এখানটাতে দেখতো এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালুটা, এই ভ্যালুসটাকে তোকে বলা হয় কি না মাইনর অ্যাক্সিস। ওকে, সেই মাইনর অ্যাক্সিসের ভ্যালুস কত আছে 2b। আর দেখ এই যে বৃত্তে উপবৃত্তের কেন্দ্রটা, সেই কেন্দ্র থেকে একটা এক্সট্রিম এন্ড পর্যন্ত যে ডিসটেন্সটা, মানে ধরে নেন আমি এখানটা থেকে কিসের কথা বলছি, আমি এখানটা থেকে তোকে নাম দিয়ে দিই এরকম, এটার নাম দিয়ে দে ও, ও থেকে এ, আর এটার নাম দিয়ে দে বি। ওকে, অর্থাৎ এখানটাকে তোদের কি শিখিয়ে নিচ্ছি দেখতো, ও থেকে এ সেটার ভ্যালুস কত আছে দেখতো স্মল এ, ও থেকে বি সেটার ভ্যালুস কত আছে দেখে নে তো স্মল বি। এই স্মল এটাকে আমরা বলবো কি সেমি মেজর অ্যাক্সিস। ওকে, আর এই স্মল বি সেটাকে আমরা বলবো কি সেমি মাইনর অ্যাক্সিস। ওকে, এই দুটো জিনিস কিন্তু তোদের শিখে রাখতে হবে। তাহলে দেখ আমাদের আগের পাতাতে কত নম্বর দাগ অব্দি শিখিয়েছিলাম, এটা হয়ে গিয়েছিল আমাদের 5 নম্বর দাগের গ্রাফ। এই পাতাতে আমরা শিখে নিলাম কি আরো একটা গ্রাফ, সেটা হচ্ছে কি না আমাদের শিখে নিলাম হচ্ছে না 6 নম্বর গ্রাফ শিখে নিলাম। ওকে, এরপরেতে আমাদের যে গ্রাফ দরকার পড়বে, অর্থাৎ যে গ্রাফের প্যাটার্ন দরকার পড়বে, সেটা হচ্ছে এরা এখানটাতে আমরা যে গ্রাফটাকে নিয়ে ডিল করব সেটা হচ্ছে কি না তোর দেখতো প্যারাবোল। ওকে, আমাদের কিন্তু প্যারাবোলার অনেক ধরনের গ্রাফ আছে যেগুলোকে আমাদের কিন্তু একটা একটা করে আমাদের ডিল করতে হবে। আর প্যারাবোলার গ্রাফ কিন্তু আমাদের কিন্তু পরীক্ষাতে, মানে পরীক্ষাতে বলবো না, আমাদের ফিজিক্সের ক্ষেত্রে অনেক কিছুই আছে যেখানেতে আমাদের দরকার পড়বে। ওকে, তাহলে দেখ আমাদের এবারেতে যেটা নিয়ে শিখে নেব সেটা হচ্ছে কি প্যারাবোলার বাংলা টার্মটাকে শিখে নেব এবং তার করসপন্ডিং গ্রাফগুলো কিরকম হয় সেগুলোকে শিখে নেব। তো দেখ প্যারাবোলার বাংলাটাকে বলা হয় কি দেখতো পরাবৃত্ত। ওকে, এর দেখ জেনারেল ইকুয়েশন আছে, কিন্তু সেই জেনারেল ইকুয়েশনের থেকে ফিজিক্সের জন্য কোন ধরনের সমীকরণগুলোর গ্রাফ কিরকম হবে সেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট কথা। ওকে, সেই জন্য আমরা যে যে জিনিসগুলো তোদের সঙ্গে শেয়ার করে নেব, মানে তার করসপন্ডিং মানে প্যারাবোলার করসপন্ডিং যে কটা গ্রাফ আমরা তোদের সাথে শেয়ার করব সেগুলো একটু একটু দেখতে থাক। তাহলে আমাদের এখান থেকে এটাকে তোদের এই 7 নম্বর দাগ এটাকে না দিয়ে বেটার হচ্ছে কি দেখতে এটাকে 7 নম্বর না দিয়ে আমরা প্যারাবোলার কয়েকটা গ্রাফ করব, তাদের নাম্বারিং গুলো একটা একটা করে তোদের কাছে দিয়ে দিই। ওকে, তাহলে দেখতে এখান থেকে প্রথম যে নাম্বারিং দিয়ে দিচ্ছি অর্থাৎ 7 নম্বর হিসাবে দিয়ে দিচ্ছি, সেটাতে দেখ ধর কোথাও রইলো এরকম y is proportional to x square। ওকে, যদি কোথাও y is proportional to x square হয় না, সেই গ্রাফের নেচারটা কিরকম হবে জানিস, সেই গ্রাফের নেচারটা হবে এই ধরনের নেচার হবে। ওকে, সেই জিনিসটাকে তোদের বলবো কি আমরা একটা পরাবৃত্ত, অর্থাৎ যদি কোথাও y is proportional to x square থাকে সেই গ্রাফটাকে তোরা এরকম ভাবে দেখিয়ে দিবি। এরপরেতে যে স্ট্যান্ডার্ড গ্রাফটা তোদের কাজে লাগবে সেটা হচ্ছে দেখতো এখান থেকে 7 এর পরেতে চলে যা 8 এ, সেখানটাতে দেখ কোথাও তোর বলা হলো y is proportional to minus of x square। তাহলে দেখ যদি কোথাও মাইনাস অফ এক্স স্কোয়ার থাকে, আগের তোরা যে গ্রাফটা করেছিস না সেই গ্রাফটার জাস্ট মিরর ইমেজটা আসবে কি না তোর y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফ। তাহলে দেখ y কার সাথে প্রপোর্শনাল ছিল এক্স স্কোয়ারের সাথে, গ্রাফ পেলি কোথায় এখানে পেলি কি y ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স স্কোয়ার, তার করসপন্ডিং গ্রাফ কোথায় পেলি না এখানটাতে পেলি। হলো, এবারেতে একটা জিনিস দেখ তোদের ধর ওই জিনিসগুলো ছাড়া এইরকম ধরনের জিনিস দিয়ে কিরকম জিনিস দিয়ে দিয়েছে দেখতো, এটা তোর 8 নম্বর চলে গিয়েছিল। 9 নম্বর যে গ্রাফের প্যাটার্নকে নিয়ে ডিল করব মানে আমাদের শিখে রাখতে হবে সেটা দেখ এরকম কথা বলেছে। ধর তোকে বলেছে y ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। ওকে, এটার করসপন্ডিং গ্রাফ কিরকম আসবে, মানে এরকম একটা সমীকরণ দিয়েছে, তোদের একটা সাধারণ ধারণা থাকতে হবে
যে এই যে সমীকরণ দিয়ে দিয়েছে এর করসপন্ডিং গ্রাফটা কিরকম হয়, বা কোনো একটা গ্রাফ দিয়ে দিয়েছে তার করসপন্ডিং সমীকরণ কিরকম হতে পারে। তো সেই জিনিসগুলোর জন্য তোকে এখান থেকে মোটামুটি একটুখানি ধারণা রেখে দিতে হবে। সেই ধারণার সময় কি কথা বলছি দেখ তো, সেই ধারণার সময়তে তোরা বলবি কিরকম জিনিস দেখ। ছোট্ট কথা দেখ, আয় দেখ এখানটাতে তোরা দেখতে পাচ্ছিস কি এক্স স্কোয়ার আছে, অর্থাৎ দেখতে পাচ্ছিস কি এটা একটা দ্বিঘাত সমীকরণের সমীকরণ। তো যখনই এখানটাতে এক্স স্কোয়ার আছে আর এই লেফট সাইডটাতে কত আছে দেখ তো ওয়াই আছে, তোরা সেখানটা থেকে বলে দিবি কি এটা একটা পরাবৃত্ত হবে। ওকে, পরাবৃত্ত এক্স স্কোয়ার, এখান থেকে এক্স এর কোএফিসিয়েন্ট কত আছে, এক্স এর কোএফিসিয়েন্ট আছে 2, তাহলে তে এখান থেকে তোদের এরপরেতে কি চেক করতে হবে, এক্স এর কোএফিসিয়েন্ট। ওকে, দেখ যদি আবার এক্স এর কোএফিসিয়েন্টটা পজিটিভ হয়, তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট পজিটিভ হলে তোরা জানবি কি গ্রাফটা তোর কি হবে, এরকম ভাবে ওপরের দিকে ওঠা গ্রাফ হবে। আর দেখ যদি কখনো এরকম হয় এক্স এর যে কোএফিসিয়েন্টটা আছে সেই এক্স এর কোএফিসিয়েন্টটা হচ্ছে কত, নেগেটিভ, তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট যদি কখনো নেগেটিভ হয় না, তোরা লিখতে পারবি কি সেই গ্রাফের প্যাটার্নটা এরকম উল্টো দিকে হবে। এবারেতে কথা আসছে যে এই যে পয়েন্টটা স্যার, এই পয়েন্টটার ভ্যালুস কত আসবে, বা এখানটাতে এই যে পয়েন্টটা মানে যেখান থেকে গ্রাফের মাথাটা নিচের দিকে নেমে গেছে সেই পয়েন্টের ভ্যালুস কত আসবে, সেটার জন্য তোরা দেখতে পারবি কিরকম দেখ তো, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে কি তোর, এই পয়েন্টটা হচ্ছে তোর এই গ্রাফটার মিনিমাম পয়েন্ট, বা এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে কি এই গ্রাফটার ম্যাক্সিমাম পয়েন্ট। তাহলে দেখ গ্রাফ যদি তোর মিনিমাম হয় বা মানে গ্রাফে যদি কোথাও কখনো মিনিমাম থাকে বা ম্যাক্সিমাম থাকে, তোরা সবসময়তে কি শিখেছিস, মিনিমাম থাক বা ম্যাক্সিমাম থাক, সেখানেতে আমাদের এই যে কোনো একটা সমীকরণ আছে সেই সমীকরণের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ভ্যালুসটা কিন্তু 0 হয়। অর্থাৎ এখান থেকে কত দেখতে পাচ্ছিস দেখ তো, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 ছিল, সেখান থেকে তোরা কি দেখতে পাবি দেখ তো, এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে কত, dy বাই dx, তার ভ্যালুস কত আসছে দেখ তো 4x প্লাস 3, এটার মান কিন্তু সবসময় 0। অর্থাৎ তোরা দেখতে পাবি কত, এখান থেকে x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছিস দেখ তো, -3/4। ওকে, মানে দেখ এর করসপন্ডিং গ্রাফ তোরা কোনটাকে বলেছিলিস, এর করসপন্ডিং গ্রাফ বলেছিলিস কোনটাকে, দেখ এই জায়গাটাকে বলেছিলিস এর করসপন্ডিং গ্রাফ, সেখানেতে x এর ভ্যালু কত শিখে নিলে, -3/4, তাহলে x এর ভ্যালু যদি -3/4 আসে, y এর ভ্যালু কত আসবে ভাই, 2 ইন্টু 3/4 এর স্কোয়ার, মানে এই ইকুয়েশনটাতে বসাচ্ছি কত আসছে দেখ না, 9/16 প্লাস 3 ইন্টু -3/4, তাহলে 3 ইন্টু -3/4 করলে সেখান থেকে ভ্যালুসটা কত চলে আসছে দেখ তো, -9/4 প্লাস 5, তাহলে সেখান থেকে তোরা কত পাচ্ছিস দেখ না, এখান থেকে পাচ্ছিস 9/8 মাইনাস 9/4 প্লাস 5, তাহলে সেখান থেকে তোরা সিম্পলিফিকেশন করলে কত আসছে দেখ না 8, এখানটাতে কত পেয়ে গেলি 9 মাইনাস 18 প্লাস 40, তাহলে সেখান থেকে কত চলে আসছে -9 মানে 31/8, মানে বেসিক্যালি সেটা পেয়ে গেলাম কত, সেটার ভ্যালুসটা পেয়ে গেলাম আমরা অ্যারাউন্ড 4 এর কাছাকাছি। তাহলে দেখ আমাদের এই যে গ্রাফটা শিখলাম সেই গ্রাফের আমাদের লোয়ার মোস্ট পয়েন্টার ভ্যালু কত আসবে, সেই লোয়ার মোস্ট পয়েন্টের ভ্যালুটা আসবে -3,4,4, অর্থাৎ এই যে ইকুয়েশনটা ছিল এই সমীকরণটার গ্রাফটার মাথাটা তো এরকম উপরের দিকে খুলবে সেটা তো আমরা শিখে নিয়েছি, কিন্তু সেই গ্রাফটার লোয়ার মোস্ট পয়েন্টটা, সেই লোয়ার মোস্ট পয়েন্টের ভ্যালুসটা কোথায় চলে গেল, সেই লোয়ার মোস্ট পয়েন্টের ভ্যালুসটা শিখে নিলাম কোথায় না, আমাদের -3,4 মানে 3/4,4, অর্থাৎ সেই পয়েন্টটা কোথায় আসছে দেখতো, এরকম একটা লেফট সাইডেতে, যে লেফট সাইডেতে পয়েন্টটা কোথায়, x অক্ষের ভ্যালু নেগেটিভ আর y অক্ষের ভ্যালু কত দেখে নিলাম, y অক্ষের ভ্যালুটা হচ্ছে তোর পজিটিভ, তাহলে সেটাকে লিখছিস কিরকম ভাবে, -3/4 কমা সেখান থেকে দেখলি কত 4, তাহলে তার করসপন্ডিং গ্রাফ যদি ড্র করলে কিরকম ধরনের চলে আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস, এই চলে গেল তোর সেই করসপন্ডিং গ্রাফটা। ওকে, তাহলে দেখ তোরা এরকম ভাবে শিখে নিবি গ্রাফটার কোন দিকটার পয়েন্ট কিরকম আছে বা গ্রাফটাকে কিরকম ভাবে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। তো এই চলে গেল কি না, তোদের যদি কোথাও কোনো ইকুয়েশন দেয়া থাকে তার করসপন্ডিং গ্রাফকে কিরকম ভাবে ডিল করছিস।
এরপরে তোদেরকে যেটা জন্য আমি শেখাতে যাব সেটা হচ্ছে কি পরের গ্রাফের প্যাটার্ন, যেটা তোদের দরকার পড়বে। কিরকম দেখ পরের গ্রাফের প্যাটার্ন যেটা তোদের দরকার পড়বে। দেখ যেটার কাজ আসছে, দেখ ধর এবারে তাহলে 10 নম্বর গ্রাফটাকে নিয়ে ডিল করছি। ধর আগেরটাতে ছিল কি y ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, এবারেতে ধর এরকম ঘটনা ঘটেছে x ইজ প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। ওকে, বা যেটাকে তোর লেখা আছে কি x ইজ প্রপোর্শনাল টু, না এটাকে আমি একটু উল্টো করে লিখে দিই, এটাকে তোর লেখা আছে কিরকম দেখতো, y ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ x। ওকে, এর করসপন্ডিং গ্রাফ যদি তোদের কখনো করতে হয় তো এই গ্রাফটা কিরকম হবে না, তার গ্রাফটা হবে হচ্ছে এই রকম ধরনের, এই। ওকে, সিমিলারলি যদি তোদের কোথাও থেকে থাকে কিরকম ধরনের জিনিস দেখতো, x ইজ প্রপোর্শনাল টু মাইনাস অফ, সরি সরি সরি, y is proportional to x স্কয়ার ছিল, ওকে ওকে রাইট। তাহলে সেটাতে যদি কোথাও লেখা থাকে এই রকম ধরনের গ্রাফ, তাহলে সেটার করসপন্ডিং দেখ আগের ক্ষেত্রে যা গ্রাফটা পেয়েছিলিস এখানেতে গ্রাফটা কি চলে আসবে, একটুখানি জাস্ট রিভার্স হয়ে যাবে। এই হয়ে যাবে তোর কি গ্রাফের নেচার। তো তাহলে দেখ এই 10 নম্বর গ্রাফ বা 11 নম্বর গ্রাফ, এগুলো হচ্ছে কি না তোর এগুলো হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। সেই পরাবৃত্তের সমীকরণ দেয়া থাকলে তাদের গ্রাফের প্যাটার্ন গুলো কিরকম হবে সেটা তোরা শিখে নিবি। এবারেতে দেখ তোদের একটু আগে আমি যেটা শিখিয়েছিলাম, তোদের শিখিয়েছিলাম দেখতো কি দেখতো, শিখিয়েছিলাম হচ্ছে এক্স এই সরি ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার হলে তার গ্রাফ কিরকম আসবে। তার গ্রাফ আমাদের তোদের শিখিয়েছিলাম কত, এই দেখতো ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার হলে গ্রাফ শিখিয়েছিলাম কত, এই তোদের শিখিয়েছিলাম গ্রাফের প্যাটার্ন। সেটা দেখ y is proportional to x স্কয়ার না হয়ে যদি কখনো এরকম দেয়া থাকতো y is proportional to x to the power 4 বা y is proportional to x to the power 6, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু গ্রাফের প্যাটার্নটা এই ধরনেরই হতো। ওকে, এটা হয়ে গেল কত x to the power 4, এটা কার করসপন্ডিং চলে আসতো x to the power 6। তাহলে দেখ গ্রাফের প্যাটার্নটা একই, শুধু তার স্লোপটা বদলে যেত। ওকে, তাহলে এখানটাতে কি লিখতে পাচ্ছিস সেটা দেখ 1 নম্বরের করসপন্ডিং, এটাকে আমি 1 বলি। এটা কার ছিল 2 নম্বরের করসপন্ডিং, এই গেল। এটা কার করসপন্ডিং ছিল 3 নম্বরের করসপন্ডিং, তাহলে এখানটাতে 3 লিখে দিই। ওকে, তাহলে তোরা এখান থেকে দেখে নিতে পারছিস কি যদি আমাদের এগুলোতে x এর পাওয়ারেতে ইভেন মাল্টিপল গুলো হয় তখন গ্রাফের নেচারটা একই থাকবে, শুধু সেখানটাতে তোদের হয়ে যাচ্ছে কি ঘটনাটা না স্লোপটা তোর হয়ে যাচ্ছে একটু ইনক্রিজ। ওকে, তাহলে এই জিনিসটা তোদের কিন্তু শিখে নিতে হচ্ছে, যেই জিনিস কিন্তু আমাদের কাজে। তো দেখ এর পরের কথায় চল, আমাদের পরবর্তী গ্রাফ কিরকম কাজ। এবারে ধর তোদের এরকম ভাবে কোনো সিচুয়েশনেতে দিয়ে দেওয়া আছে, আগে কোথায় শেষ করলাম কত নম্বরটাতে, শেষ করলাম হচ্ছে 13 নম্বরটাতে। তাহলে 14 নম্বর যে প্যাটার্ন আমাদের দরকার পড়বে সেই 14 নম্বর প্যাটার্নটাকে একটুখানি দেখে নে তো। সেই 14 নম্বর প্যাটার্নটাকে তোরা দেখে নে এরকম ভাবে, y is proportional to x to the power 3। ওকে, তাহলে সেই যদি কোথাও x to the power 3 থাকে না, তোরা জানবে কি গ্রাফটার এদিকটাতে এরকম ওপরেতে উঠবে, ঠিক সেরকম ভাবে এদিকটাতে গ্রাফটা এরকম নিচের দিকে নেবে। ওকে, ঠিক সেরকম ভাবে যদি কোথাও থাকে কিরকম দেখ y is proportional to x to the power 5, সেখানেতেও কিন্তু গ্রাফের প্যাটার্নটা এরকম হবে কিন্তু স্লোপটা শুধু বদল হবে। এখানেতে গ্রাফের প্যাটার্ন এদিকে চলে গেল, এখানটা থেকে গ্রাফের প্যাটার্ন কি আসবে এই নিচে আসবে। তাহলে এটা হয়ে গেল কি তোর 14 নম্বর গ্রাফের প্যাটার্ন, যেটা কিন্তু আমাদের অনেক সময়তেই কাজে লাগে, যেটাকে তোদের আমি একে দেখিয়ে রাখলাম। এরপরেতে চলে যাবি কোথায় না তোদের 15 নম্বর গ্রাফের প্যাটার্ন, যেটাও কিন্তু আমাদের এখানেতে দরকার পড়ে। সেই গ্রাফের প্যাটার্নটাতে তোদের বারবার যেটা দরকার পড়ে সেটা হচ্ছে কি দেখতো এই xy ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, x ইন্টু y ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, অর্থাৎ যেটা আমরা বলতে চাইছি কি দেখতো y ইজ প্রপোর্শনাল টু 1/x। যদি y ইজ প্রপোর্শনাল টু 1/x হয় না, সেই গ্রাফের প্যাটার্নটা কিরকম হয় এই ধরনের হবে। ওকে, যেটাকে আমরা বলবো কি আয়তাকার পরাবৃত্ত। ওকে, যেই জিনিসটাকে কিন্তু আমাদের কিন্তু অনেক সময়তেই কাজে লাগে,
যে জিনিসটাকে আমাদের করতেও হবে, তো সেই জিনিসটা হয়ে গেল কি না এই ঘটনা, যেটাকে আমরা বলছি কি না রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওকে, তাহলে এই জিনিসটাকে কিন্তু তোরা রেডি করে ফেলবি। এমন কোনো বড় কিছু জিনিস নয়, এই y is proportional to 1/x এর গ্রাফ কিন্তু আমাদের বহুবার কাজে লাগবে। সেই জিনিসের গ্রাফ কিরকম হবে সেটাকে তোদের আমি এখানটাতে শিখিয়ে রাখলাম। এরপরেতে আমাদের যে গ্রাফ দরকার পড়ে, আমরা তাহলে এটা কত নম্বর গ্রাফ শিখে নিলাম? দেখ তো, এটা শিখে নিলাম হচ্ছে 15 নম্বর গ্রাফ। তো 15 নম্বরের পর আমাদের 16 নম্বর যে গ্রাফ কিন্তু আমাদের দরকার পড়বে ফিজিক্সের ক্ষেত্রে, সেই গ্রাফটা কিরকম আমরা একটুখানি কথা বলে নিই। দেখ তো, সেটা হচ্ছে ধর কোথাও আছে y equal to e to the power x। তাহলে যদি কোথাও y equal to e to the power x এর গ্রাফ থাকে, সেই গ্রাফের নেচারটা কিরকম হবে না এই। ওকে, দেখ এখান থেকে যদি কখনো আমাদের এরকম ঘটনা ঘটে x equal to 0 হয়, তার করসপন্ডিং ভ্যালুস কত আসবে? e to the x equal to 0, তখন আমাদের এখানেতে সেটা কোথায় কাট করেছে না 0,1 পয়েন্টে কাট করেছে। এটা হয়ে গেল কি তাহলে আমাদের y equal to e to the power x এর গ্রাফ, যে গ্রাফটাও কিন্তু তোদের শিখতে। এরপরে লাস্ট যে গ্রাফের প্যাটার্নটা তোদের দরকার বলবে সেটা আমি তোদের শিখিয়ে রাখি। ধর কোথাও আছে y equal to log of x। ওকে, অর্থাৎ দেখ যদি কখনো x equal to 1 হয়, নিশ্চয়ই বুঝতে পারবি তার ভ্যালু y equal to কত আসবে 0। অর্থাৎ y equal to log x তার গ্রাফের প্যাটার্ন তোদের কাছে রাখবে। সেই প্যাটার্নটা কিরকম হয় না এই এখান থেকে স্টার্ট হয়ে এদিকে চলে যায়। এখানেতে যে পয়েন্টটাতে x অ্যাক্সিস কে কাট করছে সেই পয়েন্টের ভ্যালুস কত হয় না মোটামুটি তোরা শিখে রাখবি y, 0। ওকে, তাহলে এই কটা গ্রাফের প্যাটার্ন যেটা কিন্তু আমাদের বারবার কাজে লাগে, সেই প্যাটার্ন গুলোকে কিন্তু আমি তোদেরকে শিখিয়ে রাখলাম। তো এই প্যাটার্ন গুলো জানা থাকলে তোদের কিন্তু ইকুয়েশন গুলোকে অ্যাপ্রোচ করতে বা জিনিসগুলোকে শিখে নিতে খুব একটা কষ্ট লাগবে না। তাহলে যখনই আমরা এই জিনিসগুলোকে শিখে নিলাম, আমরা এই জিনিসগুলোকে পড়ছিলাম কিসের জন্য? খুবই কমন কথা, এই জিনিসগুলোকে আমরা পড়ছিলাম আমাদের এই একমাত্রিক গতির ক্ষেত্রে আমাদের গ্রাফগুলোকে কিরকম ভাবে ব্যবহার করব সেটাকে জানার জন্য। তাহলে দেখ আমাদের এবারেতে থাকবে কি অনেক কিছু ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশন গুলো থেকে আমাদের জিনিসগুলোকে অ্যাপ্রোচ করতে হবে। আচ্ছা, এটা ছাড়াও তোদেরকে আরো একটা জিনিস আমি শিখিয়ে রাখবো, গ্রাফ নিয়ে ডিল করতে গেলে কিরকম ডিল করছিস। শুধু সেটা তোদের এই একমাত্রিক গতির ক্ষেত্রে কিন্তু নয়, সেটা যে কোনো ধরনের ফিজিক্সে তোরা এখন থেকে শুরু করে তোদের ক্লাস 12 এর শেষ অবধি বহু জায়গাতেই সেই জিনিসকে কিন্তু কাজে লাগাতে পারবি। সেই যে প্রপার্টিসটা, সেই প্রপার্টিসটাকে নিয়ে আমি তোদের সাথে একটু কথা বলবো। কিরকম প্রপার্টিসটার কথা? আয় দেখতে থাক, দেখ কিসের কথা বলছি। না দেখ, উম, কিসের কথা বলি দেখ তো বাবা। হুম, ধর আমাদের এই একটা গ্রাফ আছে। ওকে, এই দিকটাতে দিয়ে দিলাম এক্স, এই দিকটাতে দিয়ে দিলাম ওয়াই। ওকে, দেখ এখানটা থেকে এই গ্রাফটা তোর আছে কত এই এরকম ধরনের গ্রাফ আছে। যদি কখনো আমরা এক্স ইন্টু ওয়াই করি, অর্থাৎ এক্স অ্যাক্সিসের কোঅর্ডিনেট আর ওয়াই অ্যাক্সিসের কোঅর্ডিনেটের করসপন্ডিং ভ্যালুস গুলোকে মাল্টিপ্লাই করি, তখন জানবি আমরা সবসময়তে পাচ্ছি কি না সবসময়তে পাবো এরিয়া আন্ডার দ্য গ্রাফ। ওকে, অর্থাৎ গ্রাফটা এক্স অ্যাক্সিসের ওপর কতখানি এরিয়া তৈরি করে সেটাকে তোদের দেখাতে গেলে কি করবি দেখ তো। গ্রাফটা এই আছে, সে এক্স অ্যাক্সিস এর উপর এরিয়া কতখানি করছে, নিশ্চয়ই বুঝতে পারছিস এক্স অ্যাক্সিস এর উপর এরিয়াটা করছে এই এরিয়াটা। তাহলে তোরা এক্স ইন্টু ওয়াই সেটা করলে তোরা বলে দিচ্ছিস কি এরিয়া আন্ডার দ্য গ্রাফ, অর্থাৎ এক্স অক্ষের ওপর কতখানি এরিয়া তৈরি করে, অর্থাৎ এক্স অক্ষের উপর কতটা ক্ষেত্রফল তৈরি হয়। ওকে, এই কথাটা তোদের শিখে রাখতে হবে। আর একটা জিনিস তোদের শিখে রাখতে হবে, যদি কখনো তোরা এই ওয়াই অ্যাক্সিস এর কোঅর্ডিনেট আর এক্স অ্যাক্সিস এর কোঅর্ডিনেট কে ভাগ করে দিস, সেটা তোরা পাবি কি ট্যান থিটা, অর্থাৎ সেটা পাবি কি নতি।
ওকে, অর্থাৎ তোরা যদি কখনো y/x করিস তখন তোরা পেয়ে যাবি কি, যে গ্রাফটা আছে গ্রাফের নতি, নতিটা কার ওপর, না x অক্ষের সাপেক্ষে। তাহলে x অক্ষের সাপেক্ষে গ্রাফের নতি যদি তোদের পেতে হয় বা আমাদের tan থিটা পেতে হয়, তখন তোরা করবি কি, y/x করবি। আর দেখ, যদি কখনো তোরা এরকম করিস x/y করিস, সেটাকেও বলবি তোরা কি নতি, কিন্তু সেই নতিটা কার রেসপেক্টে, সেই নতিটা হচ্ছে না y অক্ষের সাপেক্ষে নতি। ওকে, তাহলে এই যে তিনটে কথা শিখিয়ে দিলাম না, এটা কিন্তু তোদের মনে রাখবে একটা গোল্ডেন রুল, যেখানে যতদিন তোদের কাজ অ্যাপ্রোচ করতে চাইবি ততদিনই তোদের এই ফর্মুলাস গুলোকে নিয়ে কিন্তু তোদের ডিল করতে হবে। তাহলে এই জিনিসটা তোদের আমি শিখিয়ে রাখলাম। তাহলে এটা হয়ে গেল কি, নতি কার সাপেক্ষে, না y অক্ষের সাপেক্ষে। ওকে, এই জিনিসটাকে তোরা তাহলে করলি কি, না শিখে রাখ হলো। তো দেখ, এবারে এই সমস্ত জিনিসগুলোকে আমরা অ্যাপ্রোচ করব, কোথায় কোথায় অ্যাপ্রোচ করছি, কিরকম ভাবে অ্যাপ্রোচ করছি, সেগুলোকে তোদের এবারেতে একটা একটা করে দেখতে থাক। ওকে, কিরকম কি কি কথা দেখছি দেখতো না, এবারেতে আমরা দেখবো না পজিশন টাইম গ্রাফ। ওকে, কার ক্ষেত্রে, না অনেক কিছুর ক্ষেত্রেই দেখবো। তো প্রথমেতে আমরা দেখে নিই কি, না পজিশন টাইম গ্রাফ, অর্থাৎ এক্স ভার্সেস টি গ্রাফ। ওকে, এই পজিশন টাইম গ্রাফটাকে কিন্তু তোদের অনেক সময়তে লেখা থাকে কি, সরণ ভার্সেস সময় গ্রাফ, সরণ বনাম সময় গ্রাফ। ওকে, গ্রাফকে বাংলায় বলা হয় কি নিশ্চয়ই জানিস তোরা, সেটা বলা হচ্ছে কি লেখো। তাহলে সেই জিনিসের গ্রাফ করছি। প্রথমেতে যে সরণ ভার্সেস সময়ের গ্রাফ করব না, তার মধ্যে আমরা প্রথম ধরে নেব কি, বস্তুটা রেস্টে আছে বলে। ওকে, তাহলে প্রথম আমরা কাকে নিয়ে ডিল করতে চাইছি, সরণ ভার্সেস সময় গ্রাফকে নিয়ে ডিল করতে চাইছি। এবং সেই সরণ ভার্সেস সময় গ্রাফের মধ্যে প্রথম যে ইম্পর্টেন্ট কনসেপ্টটাকে নিয়ে আমরা ডিল করছি, 1 নম্বর হিসেবে ডিল করছি, বস্তুটি স্থির অবস্থায় আছে। ওকে, স্থির অবস্থায় আছে মানে কি, বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে না, বা সেখান থেকে পরের কথা আমরা বলতে পারবো কি, বস্তুটার ভেলোসিটি হচ্ছে কত, 0। তাহলে তার করসপন্ডিং গ্রাফ বলতে গেলে তোদের কি রকম করছিস দেখতো, বস্তুটা রেস্টে আছে মানে কি, এদিকটাতে দিয়েছিস সময়, এদিকটাতে দিয়েছিস পজিশন। তাহলে সময়ের ভ্যালুর বদল হলেও তার পজিশন বদল হচ্ছে না। মানে ধরে কারণ টি ইকুয়াল টু 0 তে সে এখানেতে ছিল, টি ইকুয়াল টু 4 এতেও সে কোথায় থাকবে, এখানটাতে থাকবে, টি ইকুয়াল টু 5 এতেও এখানেতে থাকবে। অর্থাৎ সরণ ভার্সেস সময় গ্রাফ যেখানেতে বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে না বা ভেলোসিটি ইকুয়াল টু 0, সেটার গ্রাফটাকে তোরা পেয়ে গেলি কিরকম ভাবে, এই স্ট্রেট লাইন হিসাবে। এবারতে দেখ, যদি এই গ্রাফটা থেকে তোরা এরকম ক্যালকুলেট করিস, কিসের ক্যালকুলেট করিস দেখতো, তোরা ধর এখানটা থেকে ক্যালকুলেট করছিস এরকম, না এক্স বাই টি। ওকে, এক্স বাই টি বলাটা ভুল, এখান থেকে আমাদের ধর ক্যালকুলেট করছি এক্স অক্ষের পরিবর্তন সময় অক্ষের পরিবর্তনের সাপেক্ষে। দেখতো এখান থেকে এক্স অক্ষের ভ্যালু কত ছিল, এক্স অক্ষের ভ্যালুটা ছিল কনস্ট্যান্ট, তাহলে সেখান থেকে ভ্যালুসটা কত ছিল, 0। তাহলেতে তোরা দেখতে পেলি কি, সময়ের সরণের পরিবর্তন সময়ের সাপেক্ষে সেটা এলো কত, 0। এটা আমাদের কি পেলাম, না সরণের পরিবর্তন সময়ের সাপেক্ষে। ওকে, সরণের পরিবর্তন সময়ের সাপেক্ষে, সেটাই কি ছিল, সেটাই ছিল ভেলোসিটি। আর দেখ না, এখানে তো আমরা করেছি কি, ওয়াই অ্যাক্সিস কে এক্স অ্যাক্সিস এর কোঅর্ডিনেট দিয়ে ভাগ করেছি, তাই সেখান থেকে আমরা পেয়ে গেছি কি, ভেলোসিটি। অর্থাৎ যদি কোথাও আমাদের একটা সরণ ভার্সেস সময় গ্রাফ থাকে, সেই সরণ ভার্সেস সময় গ্রাফ থেকে যদি আমরা নতিকে বের করে ফেলি, সেই নতিটা আমাকে কাকে দিয়ে দেবে, না বেগকে দিয়ে দেবে। তাহলে সরণ ভার্সেস সময় গ্রাফ থেকে আমাদের বেগ পাওয়া যায়। সরণ ভার্সেস সময় গ্রাফ থেকে বেগটা কিভাবে পাওয়া যায়, না নতি নির্ণয় করে। তাহলে সরণ ভার্সেস সময় গ্রাফ থাকলে সেখান থেকে বেগ পাবো কিভাবে, না নতিটাকে নির্ণয় করে। তাহলে এখানটাতে আমরা কি দেখেছিলাম, বস্তুটা স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় থাকা মানে কি তার ভেলোসিটি নেই, সেটার ভ্যালুসটাকে আমরা এরকম গ্রাফের সাহায্যেও ক্যালকুলেট করে নিলাম, তার ভ্যালুস আমরা কত পেয়ে গেলাম, না 0।
এরপরে দেখ বস্তুটা স্থির অবস্থায় না থেকে আমরা বলছি কি বস্তুটা একটা কন্টিনিউয়াস ভেলোসিটি নিয়ে যাচ্ছে। ওকে, মানে বস্তুটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। ওকে, মানে আমরা সেটাকে লিখছি কি সমবেগে গতিশীল বস্তু। ওকে, তাহলে 2 নম্বর পয়েন্ট হিসাবে আমরা যেটাকে শিখছি দেখতো সেটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তু। ওকে, দেখ কোনো বস্তু সমবেগে যেতে থাকলে তার করসপন্ডিং গ্রাফ তোরা কিরকম শিখেছিস, মানে তার করসপন্ডিং সমীকরণ কি শিখেছিস না, সমবেগে যেতে থাকলে তার করসপন্ডিং সমীকরণ কত শিখেছিস, x ইকুয়াল টু ভিটি। তাহলে x ইকুয়াল টু ভিটি এই সমীকরণটা কাকে নির্ণয় করে না সমবেগে গতিশীল বস্তুর সমীকরণকে নির্ণয় করে, রাইট। তাহলে এখানটা থেকে তোদের কথা কি শিখছিস দেখতো, এটা কার মতন সমীকরণ পেয়ে গেলি না এখানেতে ভিটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে তোরা এখান থেকে পেলি কত x ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে x ইজ প্রপোর্শনাল টু টি তার করসপন্ডিং গ্রাফ কত, তোরা শিখেছিস y ইজ প্রপোর্শনাল টু x এর গ্রাফের মতো, মানে এদিকটাতে দিলি কত x, এদিকটাতে দিলি কত টাইম, তাহলে তার করসপন্ডিং গ্রাফটা তোরা পেয়ে গেলি কত, তার করসপন্ডিং গ্রাফটা এখান থেকে এরকম পেয়ে গেলি। তাহলে দেখ সমবেগে গতিশীল বস্তু হলে তার করসপন্ডিং সমীকরণ হয় এটা, তাহলে x ইকুয়াল টু ভিটি অর্থাৎ সেটা কার মতন সমীকরণ y ইকুয়াল টু mx এর মতন সমীকরণ, তাহলে তার গ্রাফের প্যাটার্ন কত কি রকম চলে আসবে না এই রকম ভাবে চলে আসবে। তাহলে সিম্পল কথা এরকম ভাবে তোরা সেটাকে শিখে নিতে পারবি। এবারে দেখ সমবেগে বস্তুটা গতিশীল না হয়ে যদি এটা কম হতো বস্তুটা সমত্বরণে গতিশীল। ওকে, আমি তাহলে এখান থেকে বলে দিচ্ছি কি বস্তুটা সমত্বরণে গতিশীল, তাহলে তার করসপন্ডিং আমাদের গ্রাফ শিখতে গেলে কি করব, তার করসপন্ডিং গ্রাফের জন্য আমরা কত শিখেছি দেখ তো, আমরা সমস্ত শিখেছি কত s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখানে তো দেখ আমি ধরে নিচ্ছি শুরুতে তার প্রারম্ভিক বেগ 0 ছিল, তাহলে তার করসপন্ডিং সমীকরণ কত পাচ্ছি দেখ তো s ইকুয়াল টু হাফ অফ এটি স্কয়ার। এবার পজিশনকে কি দিয়ে লিখি x, তাহলে সেখান থেকে লিখতে পাচ্ছি কত x ইকুয়াল টু হাফ অফ এটি স্কয়ার। দেখ সমত্বরণ অর্থাৎ আমাদের a এর যে ভ্যালুটা আছে সেই a এর ভ্যালুটা আসবে কত কনস্ট্যান্ট, তাই আমরা লিখতে পারবো কত x ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। এবার দেখ x ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার আমরা কি করছি গ্রাফ করছি, দেখ এদিকে দিচ্ছি x এদিকে দিচ্ছি টাইম, তাহলে দেখ x ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার সেটা কার করসপন্ডিং গ্রাফের মতো, সেটা হচ্ছে y ইজ প্রপোর্শনাল x স্কয়ার এর গ্রাফ। সেটা কার গ্রাফ ছিল, তার করসপন্ডিং গ্রাফটা ছিল কি রকম এই ছিল তাদের করসপন্ডিং গ্রাফ। ফিজিক্স এর ক্ষেত্রে দেখ এবারেতে কথা আসছে কি নেগেটিভ টাইম বলে কোনো কিছু হয় না, সময় সব সময়তে কোথা থেকে শুরু হয় t ইকুয়াল টু 0 থেকে শুরু হয়, তাই সময় যেহেতু নেগেটিভ এতে যায় না তাই আমাদের এখানে গ্রাফের প্যাটার্নটাকে কোথাকে কোন দিকেতে রেখে দিতে হবে না। তো চল আমাদের তাহলে কিসের কথা করছিলাম না এক্সটি গ্রাফ দেখে নিলাম, এক্সটি গ্রাফ কার ক্ষেত্রে দেখে নিলাম না সমত্বরণে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে আমরা এক্সটি গ্রাফ দেখে নিলাম। এরপরেতে কথায় চলে আয়, ধর আমাদের ক্ষেত্রে এরকম সিচুয়েশন অ্যারাইজ করেছে যে কোনো একটা গ্রাফের ক্ষেত্রে তোর বলা হচ্ছে কি না ভেলোসিটিটা হচ্ছে কি ইনফাইনাইট। তাহলে আমাদের কিসের কথা বললাম না আমাদের ওই তোর এক্স ভার্সেস টি গ্রাফের কথাই বলছি, অর্থাৎ সরণ ভার্সেস সময় গ্রাফের কথা বলছি, এবং এখান থেকে তোদের এই কথাও বলছি দেখ সরণ ভার্সেস সময় গ্রাফের ক্ষেত্রে আমরা বলছি কি না সেখানেতে বেগটা হচ্ছে কি ইনফাইনাইট। ওকে, তাহলে তার করসপন্ডিং গ্রাফ কিরকম আসবে সেটা আমাদের দেখতে হবে। এবারে দেখ তোরা শিখলি কি না এর এই অক্ষ বরাবর দিয়ে দিলি সময়কে, এই অক্ষ বরাবর দিয়ে দিলি কোথায় পজিশন। এবারে কোথায় দেখ তোরা শিখেছিস কি না সময় ভার্সেস সরণ গ্রাফের থেকে আমাদের বেগ পাওয়া যায় কখন না বেগ পেয়ে যাই আমরা যদি সেই গ্রাফের নতিকে ক্যালকুলেট করি। ওকে, এখন দেখ এই নতিটার মানটা কত আসবে অসীম। এবারে দেখ এর নতি মানে আমরা শিখেছি কত tan থিটা, তাহলে দেখ tan থিটার মান ইনফাইনাইট কখন হতে পারে যদি তোর হয় থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দেখ তোদের এখান থেকে শিখে নিলি কি সময় ভার্সেস সরণ গ্রাফ থেকে কোনো বস্তুর ভেলোসিটি যদি অসীম হয় সেই গ্রাফ কিরকম চলে আসবে না এরকম স্ট্রেট লাইন চলে আসবে। এই স্ট্রেট লাইনটার ক্ষেত্রে দেখে নে না কি আসছে না আমাদের এক্স অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল কতখানি ক্রিয়েট করছে, এক্স অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে শিখে নিলাম কি না সরণ ভার্সেস সময়ের গ্রাফ যদি বেগ কখনো ইনফাইনাইট হয় সেটাকে আমরা দেখে নেব কিরকম ভাবে এইভাবে দেখে।
আচ্ছা দেখ, এবারেতে আগের যে আমরা গ্রাফটা করেছিলাম না, এর জাস্ট লাস্ট আগের এক্সাম্পলটাতে, সেই এক্সাম্পলটাতে আমরা গ্রাফ কিরকম করলাম না, সরল ভার্সেস সময় গ্রাফই করলাম। সেখানটাতে আমরা ধরে নিয়েছিলাম কি না, সেটার সময়তে আমরা ধরে নিয়েছিলাম এরকম কথা যে দেখ, অ্যাক্সিলারেশনটা ছিল কত পজিটিভ, এবং ইনিশিয়াল ভেলোসিটিকে নিয়েছিলাম কত জিরো। তাই তার করসপন্ডিং গ্রাফটাকে আমরা কত নিয়ে নিয়েছিলাম দেখতো, তার করসপন্ডিং গ্রাফটাকে নিয়ে নিয়েছিলাম, ওকে, এদিকে নিয়েছিলাম কত এক্স, এদিকে নিয়েছিলাম কত টি। এবারেতে দেখ, আমরা এবারেতে যে সিচুয়েশনটা নিয়ে ডিল করতে যাচ্ছি, কিরকম কথা ডিল করতে যাচ্ছি দেখতো, তার অ্যাক্সিলারেশন আমি পজিটিভই নিচ্ছি, ওকে, কিন্তু তার যে ইনিশিয়াল ভেলোসিটি ছিল সেটাকে আমি বলছি কি নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ তার আগে থেকে কিছু ভেলোসিটি ছিল, এবং যে ভেলোসিটিটা ছিল সেটাকে আমি ধরে নিচ্ছি সেটা ছিল কত পজিটিভ ভেলোসিটি ছিল। তাহলে তো দেখ, তোদের এখন সিচুয়েশনটা কিরকম চলে আসবে দেখতো, তোদের ক্ষেত্রে এখন সিচুয়েশনটা চলে আসবে এরকম ধরনের। দেখ, তোদের সমীকরণ কি শিখেছিলিস, সমীকরণ শিখেছিলিস দেখতো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ওকে। এই সমীকরণে ইউ ইজ নট ইকুয়াল টু জিরো, তাহলে ইউ কে হাঁটাতে পারবি না, পুরো জিনিসটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই কর, কত পাচ্ছিস দেখতো 2x প্লাস 2ut প্লাস at স্কোয়ার। তাহলে সেখান থেকে তোরা কি লিখে ফেলতে পারছিস দেখতো, at স্কোয়ার প্লাস 2ut মাইনাস 2x ইকুয়াল টু জিরো, রাইট। এই জিনিসটাকেতেই তোরা দেখেছিলিস কিরকম ভাবে, মানে করেছিলিস কিরকম ভাবে দেখতো, এটাকে তোরা করেছিলিস, তোদের একটু আগে আমি দেখিয়েছিলাম, যদি কোথাও এরকম সমীকরণ থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, ওকে, বা তোদের আমি কোথাও একটা কথা লিখিয়েছিলাম, সেটা হয়েছে দেখতো, তোদের আমি শিখিয়ে দিয়েছিলাম, যদি কোথাও সমীকরণ থাকে y ইকুয়াল টু আমাদের এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওকে, সেই সমীকরণটাকে আমরা তোদের কিসের সমীকরণ বলেছিলাম, সেটাকেও বলেছিলাম আমরা হচ্ছে তোদের আমাদের ওই এরকম ওপর দিকে উঠে যাওয়া গ্রাফ, এই এরকম ওপর দিকে উঠে যাওয়া গ্রাফের মতো সমীকরণ আসবে। তাহলে এখানটাতেও এই যে সমীকরণটা, সেই সমীকরণটাও কিরকম আসবে, ওপর দিকে একটা উঠে যাওয়া গ্রাফ আসবে। কিন্তু সেখানেতে একটাই কথা তোকে মাথায় রাখতে হবে, সময় কখনো নেগেটিভ হয় না, তাই গ্রাফটা এখানটা থেকে ওপর দিকে এই টি ইকুয়াল টু জিরো থেকে এরকম ভাবে উপরের দিকে উঠবে, অর্থাৎ এই দিক বরাবর আমরা কাকে দিলাম পজিশন, এই দিক বরাবর দিলাম টাইমকে, গ্রাফের প্যাটার্ন হয়ে গেল এরকম। কিন্তু দেখ, যদি কখনো আমরা এরকম বলে দিই যে দেখতো, এখানেতে অ্যাক্সিলারেশনটা ছিল নেগেটিভ, কিন্তু আমাদের এখান থেকে ইউ এর ভ্যালুটা আমাদের নট ইকুয়াল টু জিরো ছিল, ধরে নে সেটাকেও এখানটা থেকে পজিটিভ বলে ডিল করছে, তাহলে সেই সিচুয়েশনটার সময় তোরা কি দেখতে পেতিস, দেখ তো অ্যাক্সিলারেশনটা নেগেটিভ হলে আমাদের এই যে সমীকরণটা পেয়েছি না, এই সমীকরণের ভ্যালুতে কত আসতো, মাইনাস এটি স্কোয়ার প্লাস 2ut মাইনাস 2x ইকুয়াল টু জিরো। দেখ, এবারেতে অ্যাক্সিলারেশন নেগেটিভ, অর্থাৎ টি এর কোএফিসিয়েন্টটা যদি কখনো নেগেটিভ হয়, তোদের কিরকম শিখিয়েছিলাম, যদি ইকুয়েশন হয় কোথায় y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এবং যদি আমাদের এখান থেকে x এর কোএফিসিয়েন্ট যদি কখনো নেগেটিভ হয়, গ্রাফটাকে কিরকম শিখিয়েছিলাম, তোদের শিখিয়েছিলাম গ্রাফের মাথায় এরকম নামবে। তাহলে এখানটার ক্ষেত্রেও দেখতো, আমাদের এত দূর অব্দি না গেলেও যদি ছোট্ট একটুখানি পার্টকে নিয়ে আমি ডিল করতে চাই, গ্রাফটা কিরকম আসবে, এই এরকম ভাবে আস্তে 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 মাথাটাকে শোয়াতে থাকবে, শোয়াতে শোয়াতে একটা জায়গায় যাই এরকম ভাবে হয়ে তারপরে তো সেটা এরকম নামতে থাকবে। তাহলে দেখ, যদি কোথাও তোদের এরকম উল্টো না মাথা গ্রাফ দেখতে পাস, সেখানটাতে তোরা বলতে পারবি কি অ্যাক্সিলারেশনটা আছে নেগেটিভ। তো সবসময় তো এরকম পুরো পার্ট দিয়ে দেওয়া থাকবে না, তার বদলে তো যদি ছোট্ট একটুখানি পার্ট এরকম দিয়ে দেওয়া আছে, মানে সেটা দেখেই তোদের বলে দিতে হবে কি অ্যাক্সিলারেশন ইকুয়াল টু নেগেটিভ। তাহলে দেখ, আমাদের এখান থেকে দুটো ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখে নিলাম, যেটা যদি তোরা কখনো এনসিইআরটি ফলো করিস সেখানে তো দেখতে পাবি কি আছে দেখতো, এক্স ভার্সেস টি গ্রাফ, যেখানেতে তোরা বলছিস কি অ্যাক্সিলারেশন হচ্ছে পজিটিভ, আর একটা জায়গাতে তোরা শিখে নিবি কি অ্যাক্সিলারেশন হচ্ছে নেগেটিভ। তাহলে অ্যাক্সিলারেশন কখনো পজিটিভ থাকলে গ্রাফের মাথা কিরকম আসবে, না গ্রাফের মাথা এরকম উপরের দিকে খোলা থাকবে, ওকে, এই জিনিস হবে তোর কি অ্যাক্সিলারেশন পজিটিভ থাকবে। আর অ্যাক্সিলারেশন যদি কখনো নেগেটিভ হয়, গ্রাফের মাথা কি আসবে, না এই এরকম ভাবে নিচের দিকে নামতে থাকবে। তাহলে গ্রাফ উপরের দিকে খোলা আছে, মানে সময় ভার্সেস টাইমের গ্রাফ উপরের দিকে খোলা আছে,
সেটাকে বলবে কি ত্বরণ পজিটিভ আছে, আর এর ক্ষেত্রে তোরা বলে দিবি কি না এর ক্ষেত্রে বলে দিবি কি ত্বরণটা আছে কি নেগেটিভ আছে। তাহলে এই জিনিসটা তোরা শিখে নিতে পারবি। এখান থেকে তোদের কি রকম ধরনের অঙ্ক পড়ে সেটা একটা জিনিস দেখে নে না তোরা, তাহলে তোদের কাছে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কি রকম ধরনের অঙ্ক পড়ে দেখ সেটার কথা। দেখ তোদের ধর এরকম বলে দেয়া হলো, একটা ফিগার দিয়ে দেয়া হলো। ফিগারটার ক্ষেত্রে আমাদের এরকম দিয়ে দেওয়া হলো, মানে আমরা এখান থেকে একটা প্রবলেম করছি, দেখ তো প্রবলেমটা সরার সময়তে কি করছি দেখ, এই ফিগার দিয়ে দিয়েছি। ওকে, ফিগার দিয়ে আমরা এখান থেকে পজিশন ভার্সেস টাইম গ্রাফ দিয়েছি। এই একটা গ্রাফ আঁকা আছে, এই একটা গ্রাফ আঁকা আছে। এই গ্রাফটার অ্যাঙ্গেল দিয়ে দেওয়া আছে 30 ডিগ্রি, এই গ্রাফের অ্যাঙ্গেল দিয়ে দেওয়া আছে 45 ডিগ্রি। ওকে, এটা বলে দেওয়া আছে বডি এ, এটা বলে দেওয়া আছে বডি বি। এখান থেকে আমাদের বলে দেওয়া হয়েছে তোদের এ এর ভেলোসিটি এবং বি এর ভেলোসিটির রেশিও কত আসবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে তোদের বের করতে বলেছে ভিএ ইজ টু, সরি আমি এখান থেকে ভিবি লিখে ফেললাম। এখান থেকে তোদের আমি বলছি কি তোদের হচ্ছে কি ভিএ ইজ টু ভিবি কত হবে। ওকে, তাহলে দেখ তোরা এটুকুনি নিশ্চয়ই এতক্ষণ শিখতে পেরেছিস না পজিশন ভার্সেস টাইম গ্রাফ দেয়া আছে ভাই। তো পজিশন ভার্সেস টাইম গ্রাফ দেয়া থাকলে সেখান থেকে আমাদের ভেলোসিটি পাই কিভাবে। না খুবই সিম্পল কথা, তোরা সেটা শিখে নিয়েছিস। না সেখান থেকে তোদের করতে হবে কি ভেলোসিটি পেতে গেলে, তাহলে সেখান থেকে ভেলোসিটি পেতে গেলে তোদের করতে হচ্ছে কি দেখতো, না করতে হচ্ছে ট্যান থিটা বের করতে হচ্ছে। তাহলে যদি কখনো আমাদের এরকম দিয়ে দেয়া থাকে, অর্থাৎ VA বাই VB, তাহলে সেখান থেকে তোরা বলবি কত, প্রথমটার ক্ষেত্রে tan থিটা 1 বাই tan থিটা 2। তাহলে প্রথমটার ক্ষেত্রে tan থিটা 1 এর ভ্যালুস কত আসছে দেখতো, tan 30 ডিগ্রি, নিচে কত যাচ্ছে tan 45 ডিগ্রি। tan 45 এর ভ্যালুস কত হয় সবাই শিখেছিস 1, tan 30 ডিগ্রির ভ্যালুস কত হয় 1/√3। তাহলে তোরা এখান থেকে বলে দিতে পারবি কত VA বাই VB সেটার ভ্যালুস কত আসবে না 1/√3। এবং এটা দেখেই তোরা এটুকুনিও বলে ফেলতে পারবি, কি বলে ফেলতে পারবি দেখতো, না সিম্পল কথা, সেটা হচ্ছে বি বডির ভেলোসিটি উইল বি গ্রেটার দ্যান দ্যাট অফ দা ভেলোসিটি অফ বডি এ। ওকে, এই কনক্লুশনটা কিন্তু তোদের দেখে নিতে হবে, এই কনক্লুশনও তোদের শিখে নিতে হবে। ওকে, তাহলে এই জিনিস তোরা শিখে নিলি, এই জিনিস তোরা দেখে নিলি। এবারে দেখ এইখানটা থেকে আরো তোদের কিরকম ধরনের অঙ্ক দিতে পারে বা কিরকম ধরনের কাজ দিতে পারে। কিরকম বলে দেয়া আছে দেখতো, এখান থেকে ছোট্ট একটুখানি কথা। ধর কোন একটা জায়গাতে দিয়েছে কি না এই ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফে দিয়েছে। ওকে, দিয়ে তোকে এখান থেকে গ্রাফটা কিরকম দিয়ে দিয়েছে দেখতো, না এই এই দিকটাতে দিয়েছে ডিসপ্লেসমেন্ট, এই দিকটাতে দিয়েছে টাইম, দিয়ে তোর গ্রাফটা দিয়ে দিয়েছে এইরকম, এই এরকম ভাবে উঠেছে গিয়ে কমেছে, অর্থাৎ কখনো তোদের পজিশন একটু এগিয়ে গেছে, কখনো তোদের পজিশন কমে গেছে, এরকম দিয়ে দিয়েছে। দিয়ে এখানটাতে এই একটা পয়েন্টের নাম দিয়েছে সি, এইখানে টপ মোস্ট পয়েন্টটার নাম দিয়েছে কত ডি, এখানটাতে এই দিকেতে যখন নিচের দিকে নেমে আসছিল এই পয়েন্টটা দিয়েছে কত ই, এখানেতে যখন উপরের দিকে উঠে যাচ্ছে এই পয়েন্টটা দিয়েছে তোর এফ। দিয়ে তোকে বের করতে বলেছে এমন পয়েন্টের নাম বলো যেখানেতে তাৎক্ষণিক বেগ ঋণাত্মক হবে। ওকে, তাহলে এই গ্রাফটা দিয়ে তোদের একদম পরীক্ষায় আসার মতো এক্সাক্ট অঙ্ক, কোন বিন্দুতে ওকে আমাদের তাৎক্ষণিক বেগ, কোন বিন্দুতে আমাদের তাৎক্ষণিক বেগ এর মান আছে ঋণাত্মক। ওকে, অর্থাৎ মাইনাস ভি। তোরা একবার দেখে নিয়ে বল না এই গ্রাফটা কোন জায়গাটা থেকে এখানেতে তোদের ভ্যালুসটা ঋণাত্মক হচ্ছে বলে। ওকে, দেখ এমন কোনো কিছু হার্ড কোয়েশ্চেন নয়, কিন্তু আবার এমন কোনো কিছু একদম বিশাল সহজ কোয়েশ্চেনও নয়, তোদেরকে কিন্তু পড়ে দেখেই সেটাকে আমাদের বলতে হবে কি না এর ভ্যালুসটা কত আসবে। দেখ তোরা শিখেছিস কি না বেগ ঋণাত্মক, বেগ ঋণাত্মক কখন হতে পারে রে, তোরা তো পড়েছিস, এটা বল না। বেগ ঋণাত্মক তখনই হতে পারে যদি তোদের ভি এর ভ্যালুটা নেগেটিভ আসে। ভি এর ভ্যালু নেগেটিভ মানে তোদের বলতে পারছিস কি ভি মানে হচ্ছে ট্যান থিটা, অর্থাৎ তোরা সেখান থেকে বলতে পারবি কি
ট্যান থিটার ভ্যালু নেগেটিভ আছে। ট্যান থিটা অর্থাৎ থিটার ভ্যালু নেগেটিভ তোকে কখনই হতে পারে যদি তোর কি আছে থিটা ইকুয়াল টু নেগেটিভ আছে। অর্থাৎ এখানটা থেকে তোদের দেখতে হবে কি, বা ট্যান থিটার ভ্যালু নেগেটিভকে থিটা নেগেটিভ বলবো না, সেখানে তো আবার অনেক বিতর্কিত কথা হয়ে যাবে। ট্যান থিটার ভ্যালু তোকে নেগেটিভ হতে হবে, মানে কি তোর এখানেতে স্লোপটা কোথায় হতে হবে, স্লোপটা তোর ডাউনওয়ার্ড স্লোপ হতে হবে, অর্থাৎ নিচের দিকে নেমে আসা নতি হতে হবে। সেটা কোথায় আছে দেখ না, সি পয়েন্টে নতি কোথায়, এরকম উপরের দিকে উঠছে। ডি পয়েন্টে নতি কোথায়, এরকম সেটা ফ্ল্যাট আছে। ই পয়েন্টে নতি কোথায় দেখ না, সেটা এরকম নিচের দিকে নেমেছে। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছিস ই পয়েন্টে নতিটা নিচের দিকে নেমে গেছে। অর্থাৎ তোদের এখানে তো উত্তর হয়ে যাবে কি, ই বিন্দুতে আমাদের তাৎক্ষণিক বেগ ঋণাত্মক। ই বিন্দুতে তাৎক্ষণিক বেগ ঋণাত্মক। তাহলে যেখানেতেই কোনো ডাউনওয়ার্ড স্লোপ দেখবি সেখানটাতেই তোরা শিখে নিবি কি না, সেখানটাতে হচ্ছে কি ভেলোসিটিটা নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ ভেলোসিটির মানটা কমে গেছে। তো এই রকম ধরনের গ্রাফ দিয়ে দিলে কিন্তু তোদের সেটাকে ঠিকঠাক ভাবে অ্যাপ্রোচ করতে হবে, করে তোকে কিন্তু সেখানেতে অ্যান্সারকে তোকে বের করে দিয়ে আসতে হবে। এই চলে গেল তোর কথা। তাহলে আমাদের পজিশন ভার্সেস টাইম গ্রাফ তোদের মোটামুটি জিনিস শিখে নিলি, এই জিনিস কিন্তু তোদের পরীক্ষায় আসতে পারে। ওকে, এবারেতে দেখ কিরকম কথা বলছি। দেখ, আমরা সবাই কি শিখেছি না, ডিস্টেন্স কখনো ঋণাত্মক হতে পারে না, কিন্তু আমরা এটা শিখেছি কি ডিসপ্লেসমেন্ট কিন্তু আমাদের ঋণাত্মক হতে পারে। ওকে, তাহলে তো দেখ তোদের কোথাও ধর আমাদের এরকম সিচুয়েশনে একটা গ্রাফ দিয়ে দেওয়া আছে যে তোর ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব ভার্সেস টাইম, আর একটা সময়কে তোর বলে দিয়েছে কি না সরণ ভার্সেস সময়। ওকে, দেখ সরণ ভার্সেস সময় গ্রাফ তোর বলে দিয়েছে কিরকম ভাবে, এরকম ভাবে উপরের দিকে উঠেছে, গিয়ে আবার আস্তে আস্তে এরকম ভাবে নেমে যাচ্ছে। তার মানে দেখ শুরুতে কি বলা হচ্ছিল না, সরণটা আস্তে আস্তে বেড়েছিল, বেড়ে গিয়েছিল কোথায় টপমোস্ট পয়েন্টে গিয়েছিল, তারপরেতে তার ভ্যালুটা আস্তে 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 কমেছে, কমতে এসে তার সেটা হয়েছে কি না জিরো। তাহলে দেখ যখনই প্রথমের দিকের এইখানটাতে পার্টটা আছে সেখানতে গ্রাফটা কি হয়েছে, এরকম আপওয়ার্ড স্লোপ গেছে। আপওয়ার্ড স্লোপ থাকবে এখানটাতে তোরা কি বলতে পারবি, নিশ্চয়ই বলতে পারবি এখানটা থেকে অ্যাক্সিলারেশন ওয়াজ কত, গ্রেটার দ্যান জিরো। এদিকে ডাউনওয়ার্ড স্লোপ হয়েছে, ডাউনওয়ার্ড স্লোপ মানে তোরা সেখান থেকে বলতে পারবি কি অ্যাক্সিলারেশন ওয়াজ লেস দ্যান জিরো। তাহলে দেখ এর করসপন্ডিং যদি আমাদেরকে কখনো বলে যে এর করসপন্ডিং আমাদের দূরত্ব ভার্সেস সময় গ্রাফ কত আসবে, তাহলে একদিকে দিয়ে দিলাম দূরত্ব, একদিকে দিয়ে দিলাম কি সময়। তাহলে প্রথমেতে যখন অ্যাক্সিলারেশন গ্রেটার দ্যান জিরো ছিল এর পার্টটা কিন্তু এরকমই বাড়ছিল, কিন্তু তারপরেতে গিয়ে এখানেতে যখন সেটা নিচের দিকে নেমে গেছে, মানে সরণ আস্তে আস্তে কমে যেতে পারে কিন্তু আমাদের দূরত্বটা আর আস্তে আস্তে কমে যাবে না। সেখানেতে আমাদের দূরত্বের করসপন্ডিং জিনিসকে দেখাতে গেলে কি দেখাতে হবে না, যদিও জিনিস বদলে গেছে এখানটা থেকে তার গ্রাফের মাথাটাকে কি করতে হবে এই দিক বরাবর দেখিয়ে দিতে হবে। ওকে, তাহলে দেখ যদি আমাদের কখনো এই সরণ ভার্সেস সময় গ্রাফ থেকে দূরত্ব ভার্সেস টাইমেতে কনভার্ট করতে দেয়, এই গ্রাফটা কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে দিয়েছে, তো এটাকে তোদের কিন্তু সেরকম ভাবে দেখে নিতে হবে। খালি মাথার মধ্যে রাখবি এই যে টপ পয়েন্টের হাইটটা এটা যেখানটাতে ছিল সেই এইচটা তোদের এখানটাতে কোথায় পাবে না, যতক্ষণ ওটা বেড়েছিল তার করসপন্ডিং এই টাইমটা, অর্থাৎ এটা টি হলে এটাকেও দিবি কত এইচ। ওকে, এই দিকটাতে দিয়ে দিবি কত টি। ওকে, তাহলে তোদের এই সরণ ভার্সেস সময় থেকে দূরত্ব ভার্সেস সময় গ্রাফেতে কনভার্সন করতে দেয়, সেই কনভার্সনটা দিলে তোদেরকে কিন্তু পরীক্ষাতে এরকম ভাবে দেখিয়ে দিয়ে আসতে হচ্ছে। হলো পয়েন্ট। এরপরের কথায় চলে আয় না, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ নিয়ে একটুখানি আমরা কথা বলবো। কিরকম কথা দেখছি, কি কি দেখছিস একটুখানি দেখে নে তো। সেখানেতে দেখ আমাদের ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ অর্থাৎ কাকে নিয়ে আমরা ডিল করছি না, বেগ ভার্সেস সময় গ্রাফকে নিয়ে ডিল, রাইট? তো বেগ ভার্সেস সময় গ্রাফকে নিয়ে ডিল করার সময় কি কি জিনিস শিখে নেব দেখে নেব, আমরা দেখে নিচ্ছি। দেখ বেগ ভার্সেস সময় লিখেছি। ওকে, তোরা কি কি জিনিস শিখেছিস কি কি করেছিস দেখ। প্রথমেতে আমরা যে গ্রাফটাকে নিয়ে ডিল করব না সেটা হচ্ছে কোন বস্তুর
বেগ ভার্সেস সময় গ্রাফটা এরকম করব না, শুরুতে দেখব কি না বস্তুটি স্থির অবস্থায় আছে। ওকে, বস্তুটি যদি স্থির অবস্থায় থাকে তোরা নিশ্চয়ই বলতে পারবি কি বস্তুটার বেগ হচ্ছে কত, 0। তাহলে বস্তু যদি কখনো স্থির অবস্থায় থাকে তার ক্ষেত্রে আমাদের ভেলোসিটি পাই কত, 0। তাহলে তার যদি আমাদের ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ করতে বলে, এদিকে দিলাম ভেলোসিটি এদিকে দিলাম টাইম, সেখানে কিন্তু বস্তুর তো কোনো ভেলোসিটিই নেই, তাহলে সেখান থেকে গ্রাফটা কিরকম থাকবে, গ্রাফ এই লাইন বরাবর চলতে থাকবে। ওকে, এরপরেতে দেখ আমাদের পরের পয়েন্টটার ক্ষেত্রে ধর এরকম বললো না বস্তুটা সমবেগে গতিশীল। ওকে, তাহলে সমবেগে যদি বস্তুটা গতিশীল হয় তার মানে কি তার আমাদের ভেলোসিটির ভ্যালুটা থাকছে কত, কনস্ট্যান্ট থাকছে। তাহলে তার করসপন্ডিং যদি আমাদের কখনো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ করি, সেই ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা কি আসবে, কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে এই হয়ে যাবে তার কি গ্রাফ। ওকে, তাহলে দেখ সমবেগে গতিশীল হলে তার গ্রাফের প্যাটার্নকে তোরা গিয়ে ক্লিক কত না এরকম ভাবে দেখিয়ে দিবি। ওকে, এরপরেতে দেখ সমবেগে গতিশীল না হয়ে তোকে বেগ সময় লেখচিত্রের সময় এরকম কথা বলতে বললো, কি বলতে বললো না বস্তুটা সমত্বরণে গতিশীল। ওকে, তাহলে বস্তু যদি সমত্বরণে গতিশীল হয় তোদের দেখতে পাচ্ছিস কি তার এই অ্যাক্সিলারেশন যেটা আছে সেই অ্যাক্সিলারেশন ইজ নট ইকুয়াল টু 0, এবং ত্বরণ বলছি মানে কি সেই অ্যাক্সিলারেশন কত আসবে, গ্রেটার দ্যান 0। এবারে দেখ তার ক্ষেত্রে আমাকে কাকে ড্র করতে হবে না বেগ ভার্সেস সময় গ্রাফকে ড্র করতে হবে। তাহলে দেখ বেগ ভার্সেস সময় গ্রাফকে ড্র করতে গেলে কিরকম ভাবে আমাদের দেখানো উচিত, দেখ তো আমরা সবাই শিখেছি কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই তো। তাহলে এখান থেকে গ্রাফটা কার মতন হচ্ছে, একদিকেতে দিচ্ছি আমি কাকে, ভি কে, আর একদিকে দিচ্ছি কাকে, টাইম কে, এদিকে ভি। তাহলে দেখ না এই গ্রাফটা কার মতন পাচ্ছিস, y ইকুয়াল টু এম এক্স প্লাস ভি এর মতন পাচ্ছিস। এখানেতে y মানে কত, y মানে হচ্ছে ভি, m মানে কত, m মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, এখানেতে টাইমটা কাকে ডিফাইন করছে, এক্স অ্যাক্সিস কে, আর যে কনস্ট্যান্ট আছে সেটা কাকে ডিফাইন করছে, ইউ কে। তাহলে দেখ এর করসপন্ডিং গ্রাফটাকে কিরকম দেখতে পাবি না এর করসপন্ডিং গ্রাফটাকে দেখতে পাবি হচ্ছে এইরকম ধরনের গ্রাফ দেখতে পাবি। ওকে, তাহলে সমত্বরণে গতিশীল কোন বস্তুর ক্ষেত্রে গ্রাফের প্যাটার্নকে তোরা দেখে নিচ্ছিস কি এরকম ভাবে দেখে নিচ্ছিস। এর ক্ষেত্রে এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা হচ্ছে কি না এই কোয়ান্টিটিটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, অর্থাৎ এটা থাকবে কত ইউ। আর দেখ এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটির যে গ্রাফটা, সেই গ্রাফটার যে নতিটা সেটাই হচ্ছে কত, a ইকুয়াল টু ট্যান থিটা। ওকে, তাহলে দেখ যদি কখনো আমাদের বেগ ভার্সেস সময় লেখচিত্র থাকে, বেগ ভার্সেস সময় লেখচিত্র থেকে আমরা কি করতে পারবো, যদি কখনো আমরা স্লোপ ক্যালকুলেট করে নিই সেটা আমাদের কাকে দিয়ে দেবে না সেটা আমাদের দিয়ে দেবে হচ্ছে যে তোর অ্যাক্সিলারেশন। ওকে, তাহলে আমাদের এখান থেকে কিসের কথা দেখে নিচ্ছি দেখতো, যদি আমাদের কখনো বেগ ভার্সেস সময় লেখচিত্র থাকে সেখান থেকে 1 নম্বর ইনফরমেশন আমরা যেটা পেতে পারি সেটা পেতে পারি কি আমরা নতি ক্যালকুলেট করলাম, সেই নতিটা আমাদের কাকে দিয়ে দেবে না সেই নতিটা আমাদের দিয়ে দেবে হচ্ছে ত্বরণকে। ওকে, আরেকটা জিনিস দেখ আমরা তোদের একটু আগেই শেখাচ্ছিলাম যে দুটো যে কোয়ান্টিটি আছে সেই দুটো কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করলে আমরা কি পাই না দুটো কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করলে এখানেতে কতখানি এরিয়া আছে সেই এরিয়াটা পাই। এবারে দেখতো ভেলোসিটি আর টাইম, ভেলোসিটি আর টাইমকে মাল্টিপ্লাই করে আমরা কি পাই, আমরা সবাই শিখেছি ভেলোসিটি আর টাইমকে মাল্টিপ্লাই করলে আমরা সরণ পাই। তাহলে এখানেতে যদি আমরা কখনো সরণের কথা বলি সেটা আসছে কত ভি ইন্টু টি, তাহলে এস ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম, এরিয়া পেয়ে গেলাম। তাহলে দেখ 2 নম্বর হচ্ছে যদি আমরা কখনো বেগ সময় গ্রাফ থেকে এরিয়াকে ক্যালকুলেট করি, অর্থাৎ আমরা আমাদের ক্ষেত্রফলকে ক্যালকুলেট করি, তাহলে ক্ষেত্রফলকে ক্যালকুলেট করলে সেটা আমাদের কাকে দিয়ে দেবে না সেটা আমাদের দিয়ে দেবে হচ্ছে সরণকে। তাই দেখ এর মাঝের ক্ষেত্রফল অর্থাৎ এই ক্ষেত্রফলটাকে যদি আমরা ক্যালকুলেট করে ফেলি সেখান থেকে আমরা কি পেয়ে যাব না আমরা পেয়ে যাব এর দ্বারা অতিক্রান্ত দূরত্ব বা সরণের মানটা পেয়ে যাব। ওকে, তাহলে এই চলে গেল কিসের কথা না আমাদের ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের কথা শিখে। ঠিক একই রকম ভাবে আমাদের তোদের আরো একটা জিনিসকে ক্যালকুলেশন করা যেতে পারে। আরো একটা জিনিসের ক্যালকুলেশন বলতে কার ক্যালকুলেশনের কথা বলছি ভাই না সেটা হচ্ছে যে দেখতো
তোদের আমাদের অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফের কথা বলি। ওকে, সেখানে তো খুব কয়েকটা ছোট ছোট পয়েন্ট আছে, সেটা হলেই আমাদের এই লেকচারটাও কমপ্লিট হয়ে যাবে। দেখ তো আমাদের কি করছি, অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফের কথা বলছি। ওকে, অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ বলতে আমাদের কি বুঝতে পারছিস না, ত্বরণ ভার্সেস সময়। ওকে, ত্বরণ ভার্সেস সময় গ্রাফের কথা বলছি। দেখ তো এখান থেকে কিসের কথা শিখে নিচ্ছি। দেখ, এদিকেতে দিলাম ত্বরণ, এদিকেতে দিলাম কাকে না, এদিকেতে দিয়ে দিলাম হচ্ছে সময়কে। ওকে, ত্বরণ ভার্সেস সময় গ্রাফের ক্ষেত্রে আমরা প্রথমেতে লিখে নিচ্ছি কি, বস্তুটার ত্বরণ ফিক্সড। বস্তুর যদি ত্বরণ কখনো ফিক্সড হয়, সেই ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফটা কিরকম চলে আসবে, ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ চলে আসবে এই। ওকে, এরপরে দেখ, ত্বরণ যদি আমাদের ফিক্সড না হয়ে, মানে ত্বরণ যদি ফিক্সড না হয়, আমাদের ধর হলো কি, ত্বরণটা আমাদের সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে, মানে ধর এমন একটা জিনিস বলা আছে যেখানে অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু টাইম, অর্থাৎ সেটাকে তোরা লিখতে পারবি কত, a ইকুয়াল টু কেটি। সেই ধরনের জিনিসের ক্ষেত্রে তোরা দেখতে পাবি কি না, ত্বরণ ভার্সেস সময় গ্রাফটা চলে আসবে কত, এরকম ধরনের। তবে সেটা যা কিছুই হোক না কেন, ত্বরণ ভার্সেস সময় গ্রাফ থেকে একটা ইনফরমেশন পাওয়া যায়, সেটা হচ্ছে কি, ত্বরণ ভার্সেস সময় গ্রাফ থেকে আমরা বেগ নির্ণয় করতে পারি। সেটা কিরকম ভাবে না, বাই দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে সরণ ভার্সেস সময় গ্রাফে যদি আমরা কখনো এরিয়াকে ক্যালকুলেট করি, আমাদের তখন সেটা আমাদের কাকে দিয়ে দেবে না, বেগ দিয়ে দেবে। অর্থাৎ দেখ, এই যে ত্বরণ ভার্সেস সময় গ্রাফটা আছে, সেই ত্বরণ ভার্সেস সময় গ্রাফের ক্ষেত্রে এরিয়া, অর্থাৎ এই এরিয়াটা আমাকে কাকে দেবে না, এই এরিয়াটা দেবে হচ্ছে আমাদের বেগকে। ঠিক একই রকম ভাবে এই যে গ্রাফটা আছে, এই গ্রাফের ক্ষেত্রে যদি আমরা এই এরিয়াটাকে ক্যালকুলেট করি, এটা আমাকে কাকে দিয়ে দেবে না, এটা আমাদের দিয়ে দেবে হচ্ছে বেগকে। ওকে, এইটুকুনি জিনিসই তোদের আজকের জন্য থাক, এটুকুনি জিনিসই তোরা শিখে নে। পরবর্তী ক্লাসেতে আমরা কি করব না, এই গ্রাফগুলো নিয়ে তোদের আমরা কিন্তু অঙ্ক দেব, সেই অঙ্কগুলোকে তোরা একটা একটা করে করতে থাকবি, করতে থাকলেই কিন্তু তোদের সেই জিনিসগুলো সম্বন্ধে একটা যথেষ্ট পারফেক্ট ধারণা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে গেলে কিন্তু তোরা এটাতে একটা মোটামুটি ভালো মার্কস এক্সপেক্ট করতে পারবি। ওকে, তাহলে এই অবধি আজকের ক্লাস থাক। আজকের ক্লাসের পরের ক্লাসেতে আমরা বাকি কথা নিয়ে ডিসকাশন করব। ওকে, চলো, বাই বাই ফর দ্য টাইম বিং।